নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের ক্লাসে সমস্ত ছাত্রছাত্রীকেই স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি মোলের ধারণা এই বিষয়ে কিছু আলোচনা করব। মোল বলতে কী বোঝায় এবং সেই সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সমস্যা, এই বিষয়গুলো নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব। প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো অণু কাকে বলে। তোমরা নিচু ক্লাসে সকলেই পড়েছো অণু এবং পরমাণু। এগুলো আমি তোমাদেরকে আরও একবার মনে করিয়ে দেব। অণু বলতে কী বোঝায় এবং পরমাণু বলতে কী বোঝায়। মৌলিক বা যৌগিক পদার্থের স্বাধীন সত্তা বিশিষ্ট ক্ষুদ্রতম কণাকে অণু বলে। অর্থাৎ স্বাধীন সত্তা বিশিষ্ট ক্ষুদ্রতম কণা, সেটা মৌলিক পদার্থের হতে পারে বা যৌগিক পদার্থের হতে পারে, সেই ক্ষুদ্রতম কণাকে আমরা বলি অণু। অণুকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করতে পারি, একটি মৌলিক অণু এবং অপরটি যৌগিক অণু। উপরে যে উদাহরণটি দেওয়া হয়েছে দেখো, N2 এটি হলো মৌলিক অণু এবং H2O অর্থাৎ জল এটি হলো যৌগিক অণু। তাহলে আমরা কিভাবে মৌলিক অণুর সংজ্ঞা দিতে পারি সেটা একটু দেখি। যে অণু কেবলমাত্র একটি মৌলের পরমাণু দ্বারা গঠিত তাকে মৌলিক অণু বলে। অর্থাৎ আমাদের প্রথমেই মনে রাখতে হবে পরমাণুগুলি যুক্ত হয়ে অণু তৈরি করে। পরমাণুগুলি যুক্ত হয়ে অণু তৈরি করে। যেমন ক্লোরিন অণু, যার সংকেত হলো Cl2, এর মধ্যে কি আছে? ক্লোরিন পরমাণু আছে Cl, এবং দুটি ক্লোরিন পরমাণু তারা পরস্পর যুক্ত হয়ে ক্লোরিন অণু তৈরি করেছে। এই ধরনের অণুগুলোকে বলা হচ্ছে মৌলিক অণু। অর্থাৎ এই অণুর মধ্যে একই ধরনের পরমাণু আছে। এরপর যৌগিক অণু। যে অণু একাধিক মৌলের পরমাণু দ্বারা গঠিত তাকে যৌগিক অণু বলে। যেমন দেখো যে উদাহরণটি দেওয়া হয়েছে H2SO4, এর নাম সালফিউরিক অ্যাসিড। এখানে 3 রকম পরমাণু আছে। কী কী পরমাণু এর মধ্যে আমরা পাবো? হাইড্রোজেন পরমাণু আছে, সালফার পরমাণু আছে এবং অক্সিজেন পরমাণু আছে। অর্থাৎ একটি সালফিউরিক অ্যাসিড অণুর মধ্যে এই 3 রকমের পরমাণু আছে, তাই সালফিউরিক অ্যাসিডের অণুকে বলা হচ্ছে যৌগিক অণু। অর্থাৎ তার মধ্যে বিভিন্ন মৌলের পরমাণু থাকবে। পরবর্তী প্রশ্ন, কোনটি যৌগিক অণু, কোনটি মৌলিক অণু? অক্সিজেন বা ওজোন? অক্সিজেনের সংকেত O2 এবং ওজোন গ্যাস তার সংকেত হলো O3। অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে দুটোই কিন্তু অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। এখানেও অক্সিজেন পরমাণু আছে সংখ্যায় 2। ওজোন গ্যাসের মধ্যেও অক্সিজেন পরমাণু আছে এবং একটি ওজোন গ্যাসের অণুর মধ্যে 3টি অক্সিজেন পরমাণু আছে। অর্থাৎ দুটো ক্ষেত্রেই কিন্তু অক্সিজেন পরমাণু আছে, তাই এই অণুগুলোকে বলা হচ্ছে মৌলিক অণু। এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে।
মৌলিক অণু যেমন ফসফরাস, ব্রোমিন, সোডিয়াম, এগুলো সবই হচ্ছে মৌলিক অণু। আর যৌগিক অণু H2S, হাইড্রোজেন সালফাইড, যার মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে এবং সালফারের পরমাণু আছে। বেনজিন, যার মধ্যে কার্বন পরমাণু আছে এবং হাইড্রোজেন পরমাণু আছে। এবং অ্যামোনিয়া, যার মধ্যে নাইট্রোজেনের পরমাণু আছে এবং হাইড্রোজেন পরমাণু আছে। তাই এগুলি হলো যৌগিক অণু। কিন্তু ফসফরাস, এর মধ্যে কিন্তু কেবলমাত্র ফসফরাসের পরমাণুই আছে, অন্য কোনো পদার্থের পরমাণু নেই। পরবর্তী প্রশ্ন, নাইট্রিক অ্যাসিড কেন যৌগিক অণু? আমরা যদি HNO3 এর একটি অণু নিই, দেখব তার মধ্যে 3 রকমের পরমাণু আছে: হাইড্রোজেন পরমাণু, নাইট্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু। এই 3 রকমের পরমাণু আছে নাইট্রিক অ্যাসিডের অণুর মধ্যে। তাই 3টি ভিন্ন মৌলের পরমাণু থাকায়, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের একটি অণুর মধ্যে 3টি ভিন্ন মৌলের পরমাণু আছে, তাই নাইট্রিক অ্যাসিডের অণু অবশ্যই যৌগিক অণু হবে। পরবর্তী প্রশ্ন, পারমাণবিকতা কাকে বলে? পারমাণবিকতা কাকে বলে? সংজ্ঞায় বলা হচ্ছে, কোনো মৌলের একটি অণু যতগুলি পরমাণু দিয়ে গঠিত সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। অর্থাৎ কোনো মৌলের একটি অণু তৈরি করতে গেলে ওই মৌলের যতগুলি পরমাণু দরকার সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, এই সমস্ত পরমাণুগুলি একটি অণু তৈরি করতে গেলে একটি মাত্র পরমাণু দরকার, তাই এদের পারমাণবিকতা হলো 1। আবার অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সংখ্যাগুলো লক্ষ্য করবে প্রত্যেকেই, O2, H2 এবং N2। অর্থাৎ N2 এর অর্থ হচ্ছে নাইট্রোজেনের একটি অণুর মধ্যে 2টি নাইট্রোজেন পরমাণু আছে, তাই এর পারমাণবিকতা হলো 2। ওজোন, O3, সংখ্যাটা লক্ষ্য করো, O3 এর অর্থ হচ্ছে ওজোন গ্যাসের একটি অণুর মধ্যে 3টি ওজোন গ্যাসের পরমাণু আছে, তাই এর পারমাণবিকতা হলো 3। ফসফরাস, P4, অর্থাৎ ফসফরাসের একটি অণুর মধ্যে 4টি ফসফরাস পরমাণু আছে, তাই ফসফরাসের পারমাণবিকতা হলো 4। সালফার, SH, যার অর্থ হলো সালফারের একটি অণুর মধ্যে 8টি সালফার পরমাণু আছে, তাই সালফারের পারমাণবিকতা হলো 8। আশা করি পারমাণবিকতা বলতে কি বোঝায় এই বিষয়টি তোমরা সকলেই বুঝতে পেরেছ। এবার আমরা আসবো মোলের তাৎপর্য কি। মোল বলতে কি বোঝায়? কোনো পদার্থের প্রাথমিক কণা, যেমন অণু, পরমাণু বা পরমাণুকে বিশ্লেষণ করলে আমরা যা পাই, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, আয়ন প্রভৃতির সংখ্যা বিশাল সংখ্যক হলে ওই সংখ্যাকে আমরা মোলের সাহায্যে প্রকাশ করি। অর্থাৎ কোনো পদার্থের প্রাথমিক কণা, সেটা অণু হতে পারে, পরমাণু হতে পারে
এটা প্রোটন সংখ্যা হতে পারে, নিউট্রন সংখ্যা হতে পারে, ইলেকট্রন সংখ্যা হতে পারে, বা আয়ন সংখ্যা হতে পারে। যদি এদের সংখ্যা বিশাল হয়, অর্থাৎ সংখ্যায় অনেক বেশি হয়, তখন আমি এদের সংখ্যাকে মোলের সাহায্যে প্রকাশ করতে পারি। অর্থাৎ মোল হলো এটি বিশাল সংখ্যার একক। যেমন হাজারে একক আমরা লিখি, লক্ষ লিখি, কোটি লিখি, 2 কোটি 5 কোটি বলি, তেমন মোল হচ্ছে কিন্তু একক। এক মোল বলতে বোঝাচ্ছে 6.022 গুণ 10⁻23 সংখ্যক প্রাথমিক কণার সমষ্টি। অর্থাৎ 1 মোল প্রোটন এর অর্থ হলো 6.022 গুণ 10⁻23 সংখ্যক প্রোটন, বা 1 মোল পরমাণু, যার অর্থ হলো 6.022 গুণ 10⁻23 সংখ্যক পরমাণু। আশা করি তোমরা মোলের ধারণাটি সকলেই বুঝতে পেরেছ। এখন আমি আরো একটি পয়েন্ট আলোচনা করব। যেহেতু মোল একটি নির্দিষ্ট সংখ্যা, তাই কোনো নির্দিষ্ট পদার্থের 1 মোলের ভর সর্বদা নির্দিষ্ট। মোল বলতে আমরা একটা নির্দিষ্ট সংখ্যাকে বোঝাই। সংখ্যাটি হলো 6.022 গুণ 10⁻23। যেহেতু নির্দিষ্ট সংখ্যক, তাই কোনো নির্দিষ্ট পদার্থের 1 মোলের ভর সর্বদা নির্দিষ্ট হবে। এবং যদি গ্যাসীয় পদার্থ হয় এনটিপিতে, অর্থাৎ নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এবং তাপমাত্রায়, 1 মোল যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন হবে 22,400 মিলিলিটার বা 22.4 লিটার। অর্থাৎ এনটিপিতে বা এসটিপিতে 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন সর্বদাই হবে 22.4 লিটার। যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, সকলেই প্রশ্নটি একবার মন দিয়ে পড়ো। 1 মোল নাইট্রোজেন পরমাণু, 1 মোল নাইট্রোজেন অণু এবং 1 মোল নাইট্রোজেনের অণুতে অবস্থিত ইলেকট্রনগুলির ভর। নাইট্রোজেনের পারমাণবিক ওজন 14, তোমরা সকলেই জানো, এটি দ্বিপরমাণু। সুতরাং 1 মোল নাইট্রোজেন পরমাণুর ভর হলো 14 গ্রাম। মনে রাখবে, যেহেতু নাইট্রোজেন পরমাণুর পারমাণবিক ভর 14, তাই 1 মোল নাইট্রোজেন পরমাণুর ভর 14 গ্রাম। দেখো N2 অর্থাৎ নাইট্রোজেনের একটি অণু যার মধ্যে 2টি নাইট্রোজেন পরমাণু আছে, তার আণবিক ভর হবে 28, কারণ একটি পারমাণবিক ভর হলো 14, তাকে 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব আণবিক ভর 28। তাই 1 মোল নাইট্রোজেন অণুর ভর হলো 28 গ্রাম। এখন একটি নাইট্রোজেন অণুতে 2টি নাইট্রোজেন পরমাণু আছে। একটি নাইট্রোজেন অণুতে 2টি নাইট্রোজেন পরমাণু আছে। আবার প্রতি নাইট্রোজেন পরমাণুতে 7টি করে ইলেকট্রন আছে। অর্থাৎ একটি নাইট্রোজেন অণুতে 14টি ইলেকট্রন আছে। আবারও এটা আমি ব্যাখ্যা করছি সকলের জন্য। একটি নাইট্রোজেন অণু, তাতে 2টি নাইট্রোজেন পরমাণু আছে, অর্থাৎ N2 এর মধ্যে আছে 2টি N পরমাণু এবং
তোমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7, N এর ইলেকট্রন সংখ্যা 7, অর্থাৎ N2 এই অর্থাৎ নাইট্রোজেনের একটি অণু, এর মধ্যে ইলেকট্রন হলো 7 গুণ 2 সমান 14, অর্থাৎ তাই 1 মোল যদি আমরা বিবেচনা করি যে 1 মোল নাইট্রোজেন, তার মধ্যে ইলেকট্রন আছে কিন্তু 14 মোল, অর্থাৎ দুটোই আমরা মোলে রূপান্তর করে দিয়েছি। এখন দেখো একটি ইলেকট্রনের ভর, তোমরা এর আগের অধ্যায়ে শিখেছো যে 9.018 গুণ 10⁻⁻8 গ্রাম, সুতরাং 14 মোল ইলেকট্রনের ভর। খেয়াল করে দেখো, এটা একটি ইলেকট্রনের ভর, তাকে 1 মোল মানে কত বলেছিলাম সংখ্যাটি, 6.023 গুণ 10⁻23, এটি হলো 1 মোল ইলেকট্রন, অর্থাৎ এই পুরোটি হলো 1 মোল ইলেকট্রনের ভর, এবং 14 মোল ইলেকট্রনের ভর মানে তাকে আমরা আবার 14 দিয়ে গুণ করেছি, করলে পেয়ে যাব 14 মোল ইলেকট্রনের ভর কত হয়েছে। এখন আমরা মোলের সংজ্ঞায় আসব। কোনো পদার্থের যে পরিমাণে পদার্থটির গঠনকারী উপাদান কণার সংখ্যা C12 আইসোটোপের 12 গ্রাম পরিমাণে উপস্থিত কার্বন পরমাণুর সংখ্যার সঙ্গে সমান, সেই পরিমাণ পদার্থকে বলা হচ্ছে 1 মোল। অর্থাৎ আমরা একটা কার্বন পরমাণু নিয়েছি, যার পারমাণবিক ক্রমাঙ্ক হলো 12 এবং পরিমাণ হলো 12 গ্রাম, অর্থাৎ কার্বনের একটি আইসোটোপ যার পারমাণবিক ক্রমাঙ্ক 12, এই আইসোটোপটি 12 গ্রাম নেওয়া হয়েছে। এর আমরা ইলেকট্রন সংখ্যাকে বিবেচনা করছি যে এর মধ্যে কতগুলি ইলেকট্রন আছে, সেই যে সংখ্যাটা আমরা পেলাম। এবার আমরা অন্য পদার্থের কথা ভাবছি, যে ধরলাম এখানে এক সংখ্যক ইলেকট্রন আছে। এবার অপর পদার্থ তার যত গ্রাম নিলে, অর্থাৎ আমি ধরলাম যে তার m গ্রাম নিয়েছি, নেওয়ার ফলে আমি এই এক সংখ্যক ইলেকট্রনটা পাচ্ছি, তাই কে বলা হবে ওই পদার্থের 1 মোল। আশা করি তোমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছ। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? কার্বন পরমাণু যার পারমাণবিক ক্রমাঙ্ক 12, তার 12 গ্রাম নেওয়া হয়েছে, তার মধ্যে যত সংখ্যক কার্বন পরমাণু আছে সেই সংখ্যাকে বলা হচ্ছে তার অ্যাভোগাড্রো সংখ্যা। অর্থাৎ আমি কার্বনের একটি আইসোটোপ যার পারমাণবিক ক্রমাঙ্ক 12, নেওয়া হয়েছে এবং পরিমাণটা নেওয়া হয়েছে 12 গ্রাম। তার মধ্যে যে ইলেকট্রন সংখ্যা, কতগুলি ইলেকট্রন আছে, ইলেকট্রন সংখ্যা, তাকেই বলা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এর পরিমাণটা হচ্ছে 6.022 গুণ 10⁻23, এটাই হলো অ্যাভোগাড্রো সংখ্যার মান, এবং এর কোনো একক কিন্তু নেই। পরবর্তী প্রশ্ন, পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর কাকে বলে? কোনো মৌলের একটি পরমাণু C12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 তুলনায় যত গুণ ভারী। অর্থাৎ কি করব না,
এই পরমাণুটি নেব, তার ভর যা পাবো তাকে 1/12 দিয়ে ভাগ করে দেব, দিয়ে যে সংখ্যাটি আমরা পাবো, কোনো পদার্থের একটি পরমাণু এই সংখ্যার তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাকে আমরা ওই মৌলের পারমাণবিক ভর বলবো। অর্থাৎ খেয়াল রাখবে, পারমাণবিক ভর বলতে কিন্তু পরমাণুর ভর বোঝায় না। পারমাণবিক ভর একটি সংখ্যা। তা কোনো মৌলের একটি পরমাণু কার্বনের 12C বা C12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাকে বলা হচ্ছে ওই মৌলের পারমাণবিক ভর। অবশ্যই এটা কিন্তু একক বিহীন রাশি, মনে রাখবে, এটা কিন্তু একক বিহীন রাশি, অর্থাৎ পারমাণবিক ভরের কিন্তু কোনো একক নেই। গ্রাম পারমাণবিক ভর কাকে বলে? কোনো মৌলের 6.022 গুণ 10⁻23 অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর গ্রামে প্রকাশিত ভরকে ওই মৌলের গ্রাম পারমাণবিক ভর বা 1 গ্রাম পরমাণু বলা হয়। অর্থাৎ কোনো মৌলের আমি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু নেব, অর্থাৎ 6.022 গুণ 10⁻23 সংখ্যক পরমাণু নেব, নিয়ে তার যে ভর হবে, যে গ্রামে প্রকাশ করলে তার যে ভর হবে, তাকে বলা হচ্ছে ওই মৌলের গ্রাম পরমাণু ভর, গ্রাম পারমাণবিক ভর বা 1 গ্রাম পরমাণু। খুব ভালো করে মন দিয়ে তোমরা শুনবে, তাহলে বিষয়টি বুঝতে পারবে। আমি আরও একবার আলোচনা করেছি, 1 গ্রাম পরমাণু কি, উদাহরণ দাও। কোনো মৌলিক পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর গ্রামে প্রকাশিত ভরকে ওই মৌলের 1 গ্রাম পরমাণু বলে। অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু যার পরিমাণ হলো 6.022 গুণ 10⁻23, এই সংখ্যক পরমাণুর ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে যে গ্রাম সংখ্যাটি পাবো তাকে বলা হচ্ছে 1 গ্রাম পরমাণু। সুতরাং 14 গ্রাম নাইট্রোজেন অ্যাভোগাড্রো সংখ্যক N পরমাণু উপস্থিত, অর্থাৎ নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো কিন্তু 14, বা 1 গ্রাম পরমাণু সমান 14 গ্রাম নাইট্রোজেন। খুব ভালো করে বুঝবে, 1 গ্রাম পরমাণু সমান 14 গ্রাম নাইট্রোজেন, যার অর্থ হলো যে 1 গ্রাম পরমাণুর মধ্যে পরমাণুর সংখ্যা হচ্ছে 6.022 গুণ 10⁻23। এই এতগুলি পরমাণু, অর্থাৎ 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন, যার অর্থ হলো 6.022 গুণ 10⁻23 সংখ্যক নাইট্রোজেন পরমাণু, যার ভর হলো কিন্তু 14 গ্রাম। গ্রাম পরমাণু সংখ্যা বা পরমাণুর মোল সংখ্যা বলতে কি বোঝো, উদাহরণ দাও। কোনো মৌলের নির্দিষ্ট পরিমাণ ভর ও গ্রাম পারমাণবিক ভরের অনুপাত ওই পরিমাণ পদার্থের মৌলের গ্রাম পরমাণু সংখ্যাকে নির্দেশ করে। অর্থাৎ গ্রাম পরমাণু সংখ্যা হলো কি, তা মৌলের নির্দিষ্ট পরিমাণ ভর এবং গ্রাম পারমাণবিক ভর, এদের অনুপাত। অর্থাৎ দেখো, যদি আমরা 28 গ্রাম নাইট্রোজেন নিই, তার গ্রাম পরমাণু সংখ্যা বা পরমাণু মোল সংখ্যা হলো 28 গ্রাম বাই 14 গ্রাম। 28 গ্রাম হলো নাইট্রোজেনটার ভর এবং নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো 14। তাই গ্রাম পরমাণু সংখ্যা
বা পরমাণুর মোল সংখ্যা হলো 2। নেক্সট কোশ্চেন, আণবিক ভর। কোনো মৌলের একটি অণু ঠিক আগের মতোই হবে, যেভাবে আমরা কোনো মৌলের পারমাণবিক ভরকে সংজ্ঞায়িত করেছি, ঠিক একই উপায়ে আমরা আণবিক ভরকেও সংজ্ঞায়িত করব। যে কোনো মৌলের একটি অণুর ভর কার্বনের C12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 তুলনায় যত গুণ ভারী, বা সে অনুপাতকেই বলবো যৌগের আণবিক ভর। অর্থাৎ পারমাণবিক ভরের সময় আমরা মৌলটির পরমাণুর ভর বিবেচনা করেছি, এখানে আমরা অণুর ভর কার্বন পরমাণুর ওই আইসোটোপের ভরের 1/12 তুলনায় যত গুণ ভারী তাকে বলবো, এটা হচ্ছে আণবিক ভর। এরপর আলোচনা করব গ্রাম আণবিক ভর কাকে বলে। অর্থাৎ 1 মোল অণু নিয়েছি, 1 মোল অণুর কথার অর্থ হলো 6.022 গুণ 10⁻23 সংখ্যক অণু নিয়েছি। এদের ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তখন তাকে বলবো ওই মৌল বা যৌগের গ্রাম আণবিক ভর। অর্থাৎ 6.022 গুণ 10⁻23 সংখ্যক অণুর গ্রামে প্রকাশিত ভরকে, অর্থাৎ 1 মোল অণুর গ্রামে প্রকাশিত ভরকে আমরা বলবো ওই মৌল বা যৌগের গ্রাম আণবিক ভর। এরপর আরও ভীষণ গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট, 1 গ্রাম অণু কি। কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যক অণুর গ্রামে প্রকাশিত ভরকে বলা হয় ওই পদার্থের 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল। অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক অণুর যে ভর তাকেই বলা হচ্ছে 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল। যেমন অক্সিজেনের 32 গ্রাম যদি অক্সিজেন নিই, আমরা 32 গ্রাম O2, এর মধ্যে অণুর সংখ্যা হচ্ছে কিন্তু 6.022 গুণ 10⁻23। তাই 1 গ্রাম অণু অক্সিজেন মানে হচ্ছে 32 গ্রাম অক্সিজেন। অর্থাৎ 6.022 গুণ 10⁻23 সংখ্যক অক্সিজেন অণুর ভর 32 গ্রাম। এটাকে আমরা ঘুরিয়ে লিখলে পাবো যে অক্সিজেনের বা 1 গ্রাম অণু অক্সিজেন সমান হচ্ছে 32 গ্রাম অক্সিজেন। ঠিক একইভাবে 1 গ্রাম অণু জল সমান হচ্ছে 18 গ্রাম জল। আশা করি তোমরা সকলেই বিষয়গুলি বুঝতে পেরেছো। এটি জটিল একটি বিষয়, তাই খুব মন দিয়ে বিষয়টি পড়বে। আমি পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা ও আরও কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব।